দর্শক দেখছিলেন দেশ বিশেষ খেলার শেষ খবরগুলো। আমি আপনাদের সাথে আছি শাফাত মিদুল। আগেই বলছিলাম আমরা আলোচনা করব বর্তমান পরিস্থিতি নিয়ে। চাইলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। শুরুতেই আসলে ইমরোজ ভাইয়ের কাছে আসতে চাই। ইমরোজ ভাই, একটু আগে দেখছিলেন যে আমাদের নতুন যে উপদেষ্টা বলছিলেন যে রাজনীতি মুক্ত একটা প্রত্যেকটা ফেডারেশন রাজনীতি মুক্ত করতে চায়, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, এটা কি আসলে সম্ভব কিনা? ধন্যবাদ। খুবই কঠিন একটা বাস্তবসম্মত প্রশ্ন করেছেন। এইটা আমাদের যে অভিজ্ঞতা, ধরেন অনেক দিন থেকে আছে ক্রীড়ার জগতে, সেখানে আমার মনে হয় এটা খুবই ডিফিকাল্ট চ্যালেঞ্জ, ভেরি ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ। বাট উনি যদি করতে পারেন, আমার মনে হয় দ্যাট উইল বি দি গ্রেটেস্ট সাকসেস ইন দি বাংলাদেশি স্পোর্টসের ইতিহাসে সবচেয়ে বড় সাকসেস হবে। আমি এতটুকু বলবো যে রাজনীতির সাথে বিভিন্ন মানুষের আমাদের বিভিন্ন রকমের পরিচিতি আছে। সবাই যে ক্রীড়া অঙ্গনে তাদের নেগেটিভ ভাইবটাই দিয়েছে তেমনটা কিন্তু না। অনেকে আছেন তাদের সংশ্লিষ্টতা আছে রাজনীতির সাথে, বা তারা দে আর ভেরি গুড পিপল ফর দি স্পোর্টস। বাট কিছু মানুষ আছেন তারা সবসময় এটার ফয়দা নিয়েছেন তাদের রাজনৈতিক পরিচিতির, এবং তাদের এতটাই আধিপত্য যে অন্যান্য জায়গায় অন্যরা খুবই ম্লান হয়ে যেত তাদের সামনে। তখন অনেকে ইভেন তাদের ইন্টারেস্টটাই হারায় ফেলতো খেলার জগতে। এবং কেন এরকম হয় আমি জানি না। খেলাটা তো আমাদের সবার, হতেই পারে সরকার যে কোনো দল আসবে, তাদের ছত্রছায়া যদি আমরা একটা অরাজকতা সৃষ্টি করি খেলার জগতে, এটার সুফল আমরা কখনো পাবো না। আপনি এই কারণে দেখবেন আইসোলেটেড একটা দুইটা অ্যাচিভমেন্ট ছাড়া আমাদের খুব চোখে পড়ার মতন অ্যাচিভমেন্ট কোথাও নাই। আপনি যতগুলো ফেডারেশন আমাদের আছে, এই ফেডারেশনগুলোর থেকে আমরা সাব গেমসেই কয়টা স্বর্ণ পেয়েছি, সাব গেমসেই কয়টা অন্য পদক পেয়েছি, সেটাও যদি আপনি হিসাব নেন, তখন আপনার কাছে মনে হতেই পারে যে আমরা আসলে কাজগুলো বোধহয় সঠিকভাবে করছি না। প্রতিটা অলিম্পিকের পরেই দেখবেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি যিনি হন, তিনি বলেন আমরা নতুন করে শিক্ষা নিলাম, সামনে আমরা দেখব। সামনে তো 4 বছর পরে আবার অলিম্পিক হবে, আবার আপনি দল পাঠাবেন, কিন্তু আপনি কি প্রোগ্রাম নিচ্ছেন? অলিম্পিক অ্যাসোসিয়েশনে কি কোনো আদৌ প্রোগ্রাম আছে? আপনি দেখবেন বিভিন্ন দলগুলা, যেগুলা আমরা বলবো প্রতিরক্ষা বাহিনীর দলগুলো ভালো, এবং আরও কিছু আছে আনসার, ভিডিপি, এই টাইপের কিছু দল আছে। আগে বিজিএমসি, বিটিএমসি ছিল। তাদের থেকে যে অ্যাথলেটগুলো আসতো সেগুলাকেই আপনি ক্যাপিটালাইজ করে আপনি অলিম্পিকে যেতেন। আপনি কি বলতে পারবেন এখন কোনো স্কুল কলেজ লেভেলে এরকম কোনো প্রোগ্রাম আমাদের আছে যেটা থেকে আমরা নতুন খেলোয়াড় পাবো? সেম ইজ ইন অল দি প্লেসেস। তার মানেই হচ্ছে সাময়িক একটা সাকসেস নেওয়ার জন্য সবাই আমরা উদ্গ্রীব থাকি, এবং তখনই দেখবেন আপনারা যখন সাংবাদিকরা যান, ক্যামেরার আশেপাশে সবাই চলে আসি দেখানোর জন্য আই এম পার্ট অফ দিস সাকসেস। যখনই ফেল হয় তখন কাউকেই পাচ্ছেন না। একজন হয়তো এসে কোনো রকমের একটা খোরা যুক্তি দিয়ে ওনারা বোঝানোর চেষ্টা করবে, বাট আর কতদিন এভাবে চলবে? ইমরোজ ভাই, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন আমাদের থাকে আমাদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম বিপ্লব ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বিপ্লব ভাই, আমি কুমিল্লা চট্টগ্রাম থেকে মোহাম্মদ জামাল হোসেন। জি বলুন ভাইয়া, আমার প্রশ্ন, আমাদের এই যে ক্রিকেটে ভালো, যেমন তামিমের মতন, মুশফিকের মতন, এই ধরনের একজন, বুঝছেন, টাইম চারের মতন লোক যদি আমাদের ওইখানে হয়, আমার মনে হয় ভালো। বিএনপি থেকে কেউ আসবে ভালো করবে না, জমা থেকে কেউ করবে ভালো করবে না, বুঝছেন। আর বিপিএলটা সামনে হবে কিনা, বুঝছেন, বিপিএলটা হবে কিনা বিপ্লব ভাই, এটা একটু জানতে চাচ্ছি। আর হলে এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। বুঝতে পেরেছি। আচ্ছা, এই প্রশ্নে আমরা একটু কায়সার ভাইকে যেতে চাই। আসলে কায়সার ভাই, এই সরকারের পালাবদলের পর থেকে কিন্তু আমরা প্রতিদিনই দেখছি আসলে এই ফেডারেশনে আন্দোলন হচ্ছে, ওই ফেডারেশনের সামনে আন্দোলন হচ্ছে, মানে একটা অস্থিরতা। সেই অস্থিরতার মধ্যে মানে কাদের আসলে এখানে দায়িত্ব নেওয়া উচিত আপনার মনে হয়? কারণ আপনি দেখছেন যে একটু যে প্রশ্ন তিনি বললেন যে ফাহিম স্যারের মতো লোক তারা আসতে পারছে না, এই জায়গাটা চেঞ্জ বা পরিবর্তন কিভাবে আনা সম্ভব? ধন্যবাদ মৃদুল। প্রথমে বলে রাখি যে আজকে ক্রীড়া উপদেষ্টা যে ঘোষণাটা দিয়েছেন যে রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চাই বা ক্রীড়াঙ্গন সেরকমভাবে দেখতে চাই, সেটা আমি ইমরোজ ভাইয়ের সাথে একমত যে এটা আসলে বলাটা সহজ কিন্তু করাটা অনেক টাফ হবে। কারণটা হলো, আপনি দেখবেন যে প্রকৃতিগতভাবে কিন্তু আপনি কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক দলকে যে কেউ সাপোর্টটা দেয়।
আপনি রাজনীতিক করবেন বা যিনি ওখানে থাকছেন তার একটা রাজনৈতিক পরিচয় হয়তো থাকতে পারে বা ভালোবাসা থাকতে পারে, তার দলের সাথে হয়তো একটা অন্য ধরনের সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টা হলো যে আপনি এই জায়গাটাকে রাজনীতির আখড়া হিসাবে যাতে ব্যবহার না করেন, আপনি এই জায়গাটাকে যাতে রাজনীতির ধান্দাবাজি হিসাবে ব্যবহার না করতে পারেন। আপনি দেখবেন যে যতগুলো ফেডারেশন বা শীর্ষস্থানীয় ফেডারেশনগুলোর কথাই বলি, সেখানে দেখবেন যে আপনি যেখানে যারা ছিলেন তারা পলিটিক্যাল প্রভাবমুক্ত তারা কেউ হতে পারেননি, এক একজনের পলিটিক্যাল পরিচয় ছিল। কিন্তু প্রবলেমটা হলো যে আপনি যখনই ফেডারেশনে আসছেন বা বোর্ডে আসছেন বা সংশ্লিষ্ট বোর্ডে দায়িত্ব নিচ্ছেন, তখন আপনি ওই এটার সাথে পুরোপুরি মানে আপনার এই রাজনীতির ক্ষেত্রে আপনি যে সুযোগ সুবিধা পান সেটাকে আপনি যেন এখানে ব্যবহার করতে না পারেন, এটাকে ইউটিলাইজ করতে না পারেন, এটাকে খেলার মধ্যেই রাখবেন শুধু। আমি উদাহরণ হিসাবে একটা ছোট্ট ব্যাখ্যা যাচ্ছি। আপনি দেখবেন যে আমাদের এখানে যে স্টেডিয়াম তৈরি হয়, বাংলাদেশে কোনো স্টেডিয়াম কি আপনি দেখেছেন কোনো ক্রীড়াবিদের নামে রয়েছে? সব কিন্তু আপনার দেখবেন যে ওই পলিটিক্যাল নামে রয়েছে অথবা পারিবারিক তন্ত্র করার এক ধরনের ঘটনাটুকু রয়েছে। সো এই জিনিস জায়গাগুলো থেকে কিন্তু একটু বেরিয়ে আসতে হবে। আপনি রাজনীতিবিদদের নামে অনেক স্থাপনা করতে পারেন, শুধু মানে স্পোর্টস না, সব জায়গায় আসলে রাইট, আপনি স্থাপনা করতে পারেন, আপনি তাদের জন্য অন্য স্থাপনা করেন, কিন্তু আপনি স্পোর্টসের যে জায়গাগুলো রয়েছে এখানে তো আমাদের অনেক জাতীয় ক্রীড়া তারকারা ছিলেন বা যারা আপনি স্পোর্টসের দায়িত্ব পালন করে গিয়েছেন বা আপনার প্রভাব রেখে গিয়েছেন, তাদের নামে করা যেতে পারে। সো আমি বলছি যে এটা একটা ছোট্ট উদাহরণ। ঠিক একই রকমভাবে আপনি দেখবেন যে যতগুলো টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টগুলো কিন্তু আপনার নামকরণের ক্ষেত্রে এক ধরনের আপনার রাজনীতিক এই প্রভাব কিন্তু মুক্ত বাইরে আমরা যেতে পারিনি, কোনো খেলোয়াড়ের নামে টুর্নামেন্ট হয় না, রাইট। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো একটু বেরিয়ে আসতে হবে। আপনি হয়তো যিনি দায়িত্বে থাকবেন তার একটা রাজনৈতিক পরিচয় থাকবে, তিনি একটা রাজনৈতিক দলকে ভোটের সময় তিনি একটা রাজনৈতিক দলকে ভোট দিবেন, সেটা তিনি করতেই পারেন। কিন্তু আপনি যখন দায়িত্বে বসবেন তখন কিন্তু আপনাকে নিরপেক্ষভাবে চিন্তাটুকু করতে হবে যে আমি আমার রাজনৈতিক সুযোগ সুবিধার জন্য এই পথটাকে ব্যবহার করব না বা এমন কোনো কাজ করব না যাতে আমি এখান থেকে রাজনৈতিকভাবে আপনার সুবিধা প্রাপ্ত হতে পারি। সেটা ছিল না বলেই কিন্তু এখন এই যে ফেডারেশনগুলোতে দেখবেন, বা ক্রিকেট বোর্ডের কথাই বলি, ক্রিকেট বোর্ডে যে কর্মকর্তারা যারা ছিলেন, পরিচালক যারা ছিলেন, তাদের ম্যাক্সিমাম পরিচালকরা আপনার এখন নেই। তো তাদের রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, স্বাভাবিক এটা, কিন্তু তারা এটাকে ব্যবহার করেছিলেন বলেই এখন কিন্তু পালিয়ে রয়েছেন, তারা ব্যবহার করেছিলেন বলেই এখন কিন্তু সামনে আসতে পারছেন না। সো এই সিচুয়েশনগুলো অবশ্যই আপনাকে দূর করতে হবে। কাইসার ভাই, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয়গুলো, আপনার মতামত, প্রশ্ন আমাদের সাথে শেয়ার করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি। জি, বলুন। আমার প্রশ্ন হলো যে সাকিব ভাই, তামিম ভাই, এদের মতো হাজারো ভালো ক্রিকেটার আমাদের দেশে আছে, শুধু বোর্ডের দুর্নীতির কারণে তারা দলে জায়গা পায় না, অকালে ঝরে যায়। হ্যাঁ, আমার দাবি হলো যে আমাদের বোর্ডে যেন একদম নির্দলীয় নিরপেক্ষ একজন বোর্ড সভাপতি হয় এবং কমিটি হয়। জি, বুঝতে পেরেছি। আমি একটু ইমরোজ ভাইয়ের কাছে এই প্রশ্ন নিয়ে যেতে চাই। ইমরোজ ভাই, আপনি দীর্ঘদিন আসলে হকি খেলেছেন, আপনি সংগঠক ছিলেন। এই যে দুর্নীতি এবং দুর্নীতি মুক্ত আমরা যেটা বলি এবং রাজনীতির কথা বললাম, এই জিনিসটা করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? এবং আমি একটু আগে বলছিলাম যে রাজনীতি মুক্ত আসলে কি সম্ভব? কারণ হচ্ছে আমরা যদি দেখি একটু আর্থিক দিকটাও বিবেচনা করি, সেই ক্ষেত্রে কিন্তু সরকার যে অনুদান দেয় সেটা কিন্তু আসলে সম্ভব না অনেক ক্ষেত্রে। আমরা যদি হকির কথা বলি, এইরকম কিছু যে হকির যে টুর্নামেন্ট হয় সেটা তাদের যেই আর্থিক অনুদান সেটা সম্ভব না, সেখানে হয়তো বা রাজনীতির যেই পাওয়ার সেটা খাটিয়ে কিন্তু কোনো টুর্নামেন্ট করতে হয়। এই জিনিসগুলো মুক্ত করা যায় কিনা? দেখুন, যে কোনো কিছু যখন আপনি পজিটিভ সেন্সে যাবেন, আপনার প্রভাবটা এটাতে নিয়ে কিন্তু কোনো অবজেকশন কারো থাকবে না। যখনই এটা নেগেটিভ হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটার একটা কুফল আমরা পাচ্ছি। রাজনীতির প্রভাব মুক্ত আপনি অবশ্যই পারবেন না, আমি এটা, বাট আমার মনে হয় যিনি আমাদের উপদেষ্টা হয়েছেন উনি যেইভাবে বলেছেন জিনিসটা হয়েছে যে উনি চেষ্টা করবেন রাজনীতির প্রভাব ছাড়া। এটা কিন্তু ভালো ইনিশিয়েটিভ, বাট এর মানে না যে রাজনীতি যারা করেন বা তাদের প্রভাবশালী কেউ তারা থাকবেন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি না, তাদেরও হয়তো বা রাখবেন, কিন্তু এদের ভিতরে তো ক্লিন মাইন্ডের লোক আছেন যারা শুধুমাত্র খেলার জন্য নিয়োগ হবেন বা খেলাতে তাদেরকে মনোনিবেশ করবেন। সেই জায়গাগুলো কিন্তু প্রয়োজন। লাইক ধরেন যারা অর্গানাইজার, ব্যবসায়িক মহলকে জড়িত হতেই হবে। আমাদের দেশের এই আর্থসামাজিক অবস্থায় সরকার কখনোই আপনাকে মানে প্রাচুর্যের ভিতরে ফেলে দিতে পারবে না। অঢেল টাকা দিয়ে দিলাম, যেভাবে ইচ্ছা আপনারা গুছিয়ে নেন, তেমনটা করা সম্ভব না। আমরা কিন্তু বিভিন্ন ইভেন্ট ভিত্তিক আমরা দেখেছি যে সরকার স্যাংশন দেয় টাকা, ব্যাংকগুলো এগিয়ে আসে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে। এবং আপনি দেখবেন যদি একটু পাশের দেশের দিকে দেখেন, ইন্ডিয়াতে আপনি দেখবেন ওইখানে যত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তারাই কিন্তু প্রতিটা খেলাকে উপরে তুলে আনছেন। এখন যারা ব্যবসা করেন
তাদের কিন্তু তাদের ব্যবসার প্রয়োজনে, সামাজিক নিরাপত্তার প্রয়োজনে তারা যে কোনো সময় কিন্তু দে আর অ্যাফিলিয়েটেড উইথ সাম অফ দি পলিটিক্যাল পার্টি। কিন্তু তাদেরকে যদি আমরা ওই ছাপ্পাটা দিয়ে দিই যে উনি ওই দলের লোক বা উনি ওই দল ছাড়া কিছুই বুঝেন না, হয়তোবা কোনো কোনো জায়গায় আমাদের ভুল হতে পারে। এবং আমি যদি বলি আমি 85-86 থেকেই ক্রীড়াঙ্গনে অর্গানাইজার হিসেবে আছি, ওই সময় থেকে দেখেছি অনেক বড় বড় যারা দল আছেন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছেন তারা কিন্তু এসেছেন, ওই সময়ও রাজনীতিকের লোক ছিলেন। কিন্তু ইদানিংকালে আমি এক্স্যাক্টলি 15 বছরের কথাই বলবো না, এর আগের 5 বছর বা তার আগের 5 বছর, সেই সময়ও কিন্তু প্রভাব ছিল। বাট প্রথম দিকে 80-85 দিকে 90-র দিকে এতটা বেশি ছিল না। তখনও কিন্তু অনেক ক্রীড়া সংগঠক ছিলেন, প্রকৃত সংগঠক ছিলেন, কিছু নতুন এসছেন, কিছু পুরাতন ছিলেন, সংমিশ্রণে কিন্তু এটা ভালোভাবে চলছিল। তখনও কিন্তু আমাদের খেলাধুলাটা মাত্র উঠে আসছে, তখনও ক্রিকেট আসে নাই, তখন কিন্তু হকি অ্যান্ড ফুটবল ওয়াজ দি মেজর গেম, ক্রিকেট ওয়াজ জাস্ট এ থার্ড গেম। কিন্তু ক্রিকেটটা উঠে আসলো। এরপর যখন আমার কাছে কেন জানি মনে হলো যে আমরা এই খেলাধুলার জগৎটাকে অনেকে আমরা ব্যবসায়িক একটা আর্নিংয়ের স্টেজ বানিয়ে ফেলেছি। এই যখনই আপনি একটা অর্থনৈতিক লাভের জায়গা আপনি এটা তৈরি করেছেন, তখনই কিন্তু পলিটিক্যাল লোকজনের ইনফ্লুয়েন্সটা বেশি হয়েছে। যদি আপনি এক্সাম্পল হিসেবে দেখতে চান, যে কোনো জায়গায় খেলাধুলা রিলেটেড যত ব্যবসা বাণিজ্য হচ্ছে, ধরেন কোনো প্রতিষ্ঠান করছেন, কোনো স্থাপনা করছেন, কোনো সাপ্লাইয়ের ব্যবস্থা, আপনি ঘুরে ফিরে দেখবেন কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোক ইজ বিহাইন্ড দ্যাট। আপনি কিন্তু সাধারণভাবে এটা করতে পারছেন না। তো এই জিনিসগুলোকে বলা সহজ, কিন্তু করাটা উড বি ভেরি ডিফিকাল্ট, বাট নট ইম্পসিবল। বাট আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে যে আমরা উই শুড বি ডেডিকেটিং আওয়ারসেলফস টু দি স্পোর্টস, নট ফর দি ফাইন্যান্সিয়াল গেইন। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, তবে আমরা প্রশ্ন নিব এবং প্রশ্নের পরে বিরতিতে যাব। দর্শক, আপনার প্রশ্ন এবং মতামত আমাদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আলী, আমি রাজশাহী থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বাংলাদেশের ক্রিকেট ম্যাচের কোচ হাতুড়ি সিং, এর ব্যাপারে অনেক কথাই উঠতেছে অনেক দিন থেকে, তারপরও এর সমস্যার সমাধান হচ্ছে না। এর চেয়ে তো বাংলাদেশে অনেক ভালো ভালো কোচ আছে, যেরকম সালাউদ্দিন স্যার আছে আর রফিক স্যার আছে, এদের নেওয়া সম্ভব কি সম্ভব না হাতুড়ি সিংকে রাখা? জি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। কাইসার ভাই, আপনার প্রশ্নের উত্তর এটা এই ঘটনা আমরা আসবো, তবে আমরা একটা বিরতি নিতে হচ্ছে আমাদের। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আপনার এই প্রশ্ন নিয়ে আমরা বিরতির পর আলোচনা করব। কিরণ বিরণ থেকে দিচ্ছি ঠিকঠাক বিরতি। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আমরা কথা বলছিলাম কিভাবে রাজনীতি মুক্ত ফেডারেশন করা যায়, এটা কি সম্ভব কি সম্ভব না। আমরা বিরতির আগে একটা প্রশ্ন ছিল আসলে, এবং কাইসার ভাইয়ের কাছে কোচ বিষয়ে একটা প্রশ্ন ছিল যে কোচ বিষয়ে। দেখুন, কোচ এটা আমার মনে হয় না যে এটা অনেক বড় কোনো সাবজেক্ট। তার চেয়ে বড় সাবজেক্ট হলো যে এই মুহূর্তে আপনি পুরো ক্রীড়াঙ্গনের যে অবস্থা, এক অর্থে কিন্তু অভিভাবকহীন অবস্থায় ম্যাক্সিমাম ফেডারেশনগুলো কিন্তু রয়েছে, বিশেষ করে ক্রিকেট বোর্ড। এবং আপনাকে কিন্তু এখন এই উপদেষ্টা যে কথাগুলো যেটা বলছেন, যে অনেক বড় স্বপ্ন দেখিয়েছেন তিনি, যে একটা আপনার বিকেএসপির মতো একটা আপনার প্রতিষ্ঠান গড়ে তুলবেন, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মতো, সেটা তিনি স্বপ্নটা দেখতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে প্রায়োরিটি বেসড কাজ করতে হবে। প্রায়োরিটি বেসটা কি? এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় প্রায়োরিটি আপনার ক্রিকেট বোর্ডে আপনি কি গত পরিচালকরা যারা ছিলেন সেই পরিচালকদের দিয়ে চালাবেন, নাকি আপনাকে নতুনভাবে কোনো একটা চিন্তা ভাবনা করতে হবে, এবং এই সিদ্ধান্তটা খুব দ্রুত নিতে হবে। কারণ আপনার কাছে কিন্তু টাইম নেই, সময় শেষ হয়ে যাচ্ছে। এই যে বিশ্বকাপ শুরু হওয়ার কথা যেটা বাংলাদেশের ছিল, খুব সম্ভবত বাংলাদেশের আয়োজনটা হারিয়ে ফেলছে, এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটার বাস্তবতাটা জানাচ্ছে খুব সম্ভবত আমরা এই বিশ্বকাপের আয়োজক হতে পারছি না। কারণ অলরেডি আইসিসি আপনার বিকল্প ভেন্যুগুলো খুঁজতে শুরু করে দিয়েছে। যখনই বিকল্প ভেন্যুগুলো খুঁজতে শুরু করে দিবে, তার মানেটা হলো যে আমার উপর তাদের আস্থাটুকু নেই, এবং তারা বিকল্প একটা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। সো এই কারণে আমি বললাম যে এরপরে আমাদের অনেক সিরিজ রয়েছে সামনে, কিন্তু আপনার ইন্ডিয়া ট্যুর রয়েছে, ওয়েস্ট ইন্ডিজে যেতে হবে। সব কিছু মিলে আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের ব্যাপারে যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা খুব দ্রুত নিতে হবে, এবং এটাতে আপনি যত দেরি করবেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আরেকটু বাড়বে। আর আরেকটা জিনিস যেটা হলো যে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে আপনাকে সবাইকে সুযোগ দিতে হবে। আপনি দেখবেন যে ক্রিকেট বোর্ডে গত 12 বছরদের বা 14 বছরদের যারা ছিলেন একই মুখ একই চেহারা, সো তারা একই মুখ একই চেহারা যেন না আসে। এই কারণে আমার একটা ছোট্ট পরামর্শ হলো যে আপনি যে কোনো ফেডারেশনে কোনো এক কর্তা ব্যক্তি শীর্ষ পদে আপনি 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না। তিনি যতই ভালো কাজ করুন না কেন, যতই তার পরিচিতি থাকুক, বা যতই তিনি এইটাকে আপনার উন্নত পর্যায়ে নিয়ে যান না কেন,
এটা না করে আমার মনে হয় যে 2 টার্মের বেশি কাউকেই রাখা যাবে না। এই ধরনের যদি আপনি গঠনতন্ত্র একটা তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে আরো অনেকে এই জায়গায় আসার জন্য বা নিজের কর্মদক্ষতা দেখানোর জন্য একটা তাগিদ অনুভব করবেন এবং তাদেরও আপনার সুযোগটা দেওয়া যেতে পারে। তাহলে আপনি যে জিনিসটা হবে যে কোনো একটা ফেডারেশন কোনো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে অথবা নির্দিষ্ট একটা গোত্রের মধ্যে বা গোষ্ঠীর মধ্যে একটা আবদ্ধ না, মানে তারা এটাকে নিজেদের বাপদাদার সম্পত্তি হিসেবে মনে করতে শুরু করে দিয়েছেন অনেকে, সেটা যেন না হয়। এটা বাংলাদেশের, এটা বাংলাদেশের মানুষের, এবং এখানে সবার অধিকারটুকু রয়েছে, সবাই যেন এখানে নিজের সেরাটুকু দিতে পারেন, সেই কর্মক্ষেত্রটুকু তৈরি করতে হবে। ইমরোজ ভাই, আপনার কোনো পরামর্শ আছে কিনা? না, আমি যেরকম ধরেন ক্রিকেটটা কেন আমরা ফোকাস করি, ক্রিকেট ইজ দি অনলি মানে আমাদের গেম যেটি আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বমানে, যদিও খেলে অনলি 10-12টা দল, তারপরে কিন্তু আমরা বিশ্বকাপ খেলছি, এইটাই একমাত্র দল, কিন্তু এইটার উপরে আমাদের সবাই ফোকাস, সবাই ইন্টারেস্ট। এবং সেই জায়গা থেকে আমি বলবো, কায়সারের সাথে সুর মিলিয়েই বলবো আমি, যে দেখুন 2007-8-9-এর দিকে তখন কিন্তু একটা ক্রিকেট বোর্ড অ্যাডহক কমিটি করা হয়েছিল, 10 জন মাত্র ছিলেন, সদস্য ছিলেন, বোর্ড মেম্বার। তারা কিন্তু চালিয়েছেন 3 বছর। আই ফাইন্ড নো জাস্টিফিকেশন অফ হ্যাভিং 25 পিপল ইন দি বোর্ড। এটা কিন্তু একটা ইনকাজ লট অফ এক্সপেন্সেস, 1 নাম্বার, এবং বিভিন্ন রকমের মতামত, কারণ আমরা সবাই ক্যামেরা দেখলে ঝাঁপিয়ে পড়ি কথা বলার জন্য। দেয়ার ইজ নো ওয়ান সিঙ্গেল স্পোকস পারসন ফ্রম বিসিবি। ক্রিকেট অপারেশন কথা বলছে, লজিস্টিক কথা বলছে, ডাইরেক্টররা কথা বলছেন, কোচ কথা বলছেন। একজন ডাইরেক্টর হওয়া সত্ত্বেও তিনি কোচ হতে চাচ্ছেন, তিনি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। এই যে কতগুলো অরাজকতার তৈরি হয়েছে, আমরা উই হ্যাভ কি বলবো, যে ইকোসিস্টেমটাকে আমার মনে হচ্ছে এফেক্ট করে ফেলেছি। আমি বলবো না যে ওনারা সব কাজ খারাপ করেছেন, বাট ওনাদের অনেক কাজ বিতর্ক সৃষ্টি করেছেন। এই কাজগুলো ওনাদের থেকে কাঙ্ক্ষিত ছিল না। সেই জায়গা থেকে আমি বলবো, সংবিধানটা ওনারা যারা লিখেছেন, এবং এই সংবিধানটা কিন্তু 2017-তে একবার পরিবর্তন করেছেন, এই 2024-এ এজিএম এর পরে একটা নতুন এডিশন করলেন, বিসিবির একটা টিভি স্টেশন করবেন, এইটাই অ্যামেন্ডেড। অনেকগুলো আইনগত ফ্যাক্টর এর ভিতর আছে, সেটাতে আমরা না যাই। ওনারা এজিএম এ কিভাবে সংশোধন করেন সংবিধান, আই হ্যাভ নো আইডিয়া। এটা ইজিএম করে করতে হয়, দ্যার আর প্রসেস, বাট সেটা হয়তো ওনারা মিটমাট করেছেন। কিন্তু এই যে সংবিধানটা যদি আপনি পড়েন 2017 বা তারপরে যেটা করা হয়েছে, আপনি দেখবেন কাউন্সিলর কারা হবেন এই জায়গায় একটা বিতর্ক আছেন, ভোট কিভাবে দিচ্ছেন সেই জায়গায় বিতর্ক আছে। এই যে দলগুলোকে আপনি তুলে নিয়ে আসছেন, এই দলগুলা কি প্রভাবমুক্ত? আপনি একটা দল দিলে গিয়ে সেই দলকে 3rd ডিভিশন 2nd ডিভিশনে নিতে পারবেন? কারণ নিলেই ইউ আর বিকামিং এ কাউন্সিলর। আপনার উপরে আমার আধিপত্য না থাকলে আমি কিন্তু আপনার ভোট পাচ্ছি না। তখনই হচ্ছে কি, যে আপনি ওই দলটাকেই উঠাচ্ছেন যেই দলটার উপরে আপনার আধিপত্য আছে, এবং নিয়ম রক্ষার যে ইলেকশনটা হয় সেখানে আপনি ভোটটা তাকে দিচ্ছেন। সেই কারণেই কিন্তু আপনি দেখবেন কোয়ালিফাইং রাউন্ডের ক্রিকেট খেলার এক সময় 5,000 টাকা ছিল এন্ট্রি ফি, সেটাকে এক সময় বাড়ালো হলো 1 লক্ষ টাকায়, এখন এটা 5 লক্ষ টাকা করা হয়েছে। 5 লক্ষ টাকা দিয়ে কোয়ালিফাইং রাউন্ডে ক্রিকেট খেলা কোথাও হবে? আপনি কি বলতে পারেন খুলনা, রাজশাহী, বগুড়া, সিলেট এই জায়গার আঞ্চলিক কোনো ক্রিকেট খেলা হয়? বিসিবি ইজ ফর দি হোল নেশনস ক্রিকেট, বাট বিসিবি কখনোই শুধু ঢাকার এই প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ ছাড়া অন্য কোথাও কিছু করছে না। 40টা জেলায় কোনো লিগ হচ্ছে না। ইমরোজ ভাই এবং কায়সার ভাই, আমাদের সময় একেবারে শেষ। আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।